নির্মল ঘোষের এখানে একটা নাইট ক্লাব বার তৈরি করেছিল, আমি বারবার বললাম এটা বন্ধ করো, এটা বন্ধ করো, কেন করছো? ঘোষ পরিবারের চলে, তো এই যখন তীর্থঙ্কর ঘোষ দাঁড়ালো একই বলছে পয়সার এপিট আর ওপিট, এই জায়গাটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কি দায়িত্ব পেল? কারণ জানে যে এই কাজটা পোড়ানোর কাজটাই খুব ভালো জানে, এ সৃষ্টি করতে যায় না নির্মল ঘোষ। পানিহাটিকে জিরো করার যে ব্যবস্থাটা সেটা এই নির্মল ঘোষ করেছে সিপিএমের সময়। কিন্তু টোটাল টিমটাকে মুসলিমদেরকে এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছিল যে তোমরা মানে গুন্ডা। কালীঘাটে মমতা ব্যানার্জির অরিজিনাল যে ঘুঘুর ভাষা সেটা আপনাদের চ্যানেল খুলেছিল, তার জন্য ধন্যবাদ। ওনার বাড়িতে আমার কাছে খবর আছে পাড়ার লোকেরা এত অতিষ্ঠ, ওরা ছুটছে ওর বাড়িতে। কিন্তু মমতাজির ব্যাপার আর কিছু না। ঋতব্রত কে আপনি বলুন না, ওর সম্বন্ধে যত কম বলা যায় গন্ধ ভর্তি একদম শরীরে। সিপিএমকে অ্যাকচুয়ালি শুনুন, তৃণমূল তো হুড়ুর করে খেলো ধরা পড়ে গেল। সিপিএমের মতো পুরো ভারত বিরোধী একটা ইনকলাব, কিসের ইনকলাব আপনি বলুন? নমস্কার, আপনারা দেখছেন নিউজ বর্তমান। এই মুহূর্তে নিউজ বর্তমানের একটি বিশেষ আলোচনামূলক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আর সঙ্গে আমি রয়েছি সুবর্ণা। নিউজ বর্তমানে আজকে আমরা যাকে পেয়েছি, আমাদের রিকোয়েস্টে যাকে আমরা স্টুডিওতে আনতে পেরেছি, তিনি কখনোই ক্যামেরার সামনে আসেন না, বরং ক্যামেরার পিছনে থেকে তিনি কাজ করতে ভালোবাসেন এবং কাজ করে চলেছেন প্রতিনিয়ত এখনো পর্যন্ত। তার ওটাই ভালোবাসার জায়গা, কিন্তু তার একটা কথাতে কিন্তু মানুষ শোনেন এবং শুধুমাত্র শোনান না, দলের সর্বাধিক নেতা নেত্রী যারা রয়েছেন তাকে মেনে চলেন সম্মানের জায়গা থেকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের কলকাতা উত্তর শহরতলি জেলার কনভেনার বাপি কুণ্ডু। বাপিদাকে বাপিদা বলেই পরিচিত অনেক। বাপিদা আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন। বাপিদার সঙ্গে অনেকটা বিষয় জানার চেষ্টা করব, যে বাপিদা সম্প্রতি আমরা দেখলাম যখন 26শে বিধানসভা নির্বাচন হলো বাপিদা, তখন প্রধানমন্ত্রী বহুবার এসছে নরেন্দ্র মোদী, এবং আপনি এন্টায়ার অ্যারেঞ্জমেন্টটা করেছেন, এটা যদি একটু ছোট্ট করে বলেন দাদা। দেখুন, এন্টায়ার অ্যারেঞ্জমেন্টটা আমি করিনি, এন্টায়ার অ্যারেঞ্জমেন্টটা পার্টি করেছে। আমার একটা পার্ট ছিল, সেই পার্টটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা সেল, যাতে কোনো রকম কোনো মানুষ যাতে অসুস্থ না হয়, যেহেতু আমি স্বাস্থ্য সেলের এই জেলার আমি কনভেনার। আর একটা আমার সৌভাগ্য হয়েছিল এবারে প্রধানমন্ত্রীকে একটা রিসিভিং সামনাসামনি দেখেছিল, এই পার্ট আমার ছিল এবং আমার খুব ভালো লাগছিল যে এমন একজন মানুষকে সামনে। আমি বলছিলাম ওনাকে, প্রধানমন্ত্রীকে, যে আপকো দেখকে মেরা জনম ধন্য হো গিয়া। তা আমার পিঠ চাপড়া ছিল, অনেকে বলছিল আমি তো তোমার পিঠ চাপড়া ছিল, তাই বললাম যে এই বলেছি। অ্যাকচুয়ালি এই পার্ট ছিল, এবং বিভিন্ন সেকশনকে এক করে আমাদের একটা প্রধানমন্ত্রী যখন আসেন একটা কেউ করে না, আমাদের বিজেপির বিভিন্ন পার্ট আছে। তা আমি অফিসিয়ালি আমি সিস্টেমটাকে খুব পছন্দ করি এবং মান্যতা দিই। সেই হিসাবে আমার যে পার্টটা ছিল সেখানে কোনো একটা লোক অসুস্থ হয়নি, আমি চেষ্টা করেছি আমি আমার পুরো টিম নিয়ে। একদম। বাপিদা, রেলের চাকরি থেকে আজকে বিজেপির একটা স্বাস্থ্যসেবা সেলের আপনি একজন কনভেনার এই জেলার, এই ডিস্ট্রিক্টের, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আপনার উত্থানটা এবং মানুষের হয়ে কাজ করা, মানুষকে সুস্থতা দেওয়া এবং পর্দার আড়ালে থেকে আজকে আপনাকে আমরা পেয়েছি, এটা আমাদের একটা আনন্দের বিষয় এবং আপনি আমাদের সময় দিয়েছেন। কিন্তু এই জার্নিটা খুব একটা সহজ তো ডেফিনেটলি ছিল না। দেখুন, মূলত আমি যখন ট্রেন চালাতাম, তা ট্রেনের একজন পাইলট হিসাবেও আমি কিন্তু যখন আমি সিগনালে দাঁড়াতাম, তখন আমি সিগনালে আমি ওয়াকিটকি দিয়ে আমি কাকুর কাছে গিয়ে যেরকম আমি জিজ্ঞেস করতাম যে আমি কতক্ষণ দাঁড়াবো। বললো যে আপনার যেহেতু গুডস আনছেন 1 ঘন্টা দাঁড়াবেন। তা আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও আমি আমার ফাইলিং কাজ করতাম, সোশ্যাল কাজ করতাম। তা এই সোশ্যাল কাজটা মানসিকতা আমার কি জানতো, বিশেষ করে আমি যখন বিজেপি করতে এলাম, আমি দেখলাম যে এইখানে মমতা ব্যানার্জির যে টিম, এমনকি আমি গঙ্গাসাগরেও কাজ করতে গেছি, কিন্তু সেইখানেও আমার যেহেতু আগে আমার পারমিশন দিত রেলের সঙ্গে ইস্টার্ন রেল মিরা কোনো যৌথ কাজ করতো, আদ্যাপীঠ আমরা যৌথ কাজ করেছি। কিন্তু মমতা ব্যানার্জি যখন আমাদের, যেহেতু আমি বিজেপিটা করি, আমাদের ক্যান্সেল করে দিল, আমাদের দিল না। মমতা ব্যানার্জি ক্যান্সেল করে দিতে আপনি বিজেপি করতেন? বিজেপি করি। আচ্ছা, তখন তো আপনি রেল মিনিস্টার ছিলেন। হ্যাঁ, রেল মিনিস্টার ছিলেন, কিন্তু তারপরের ঘটনা বলছি, যখন আমি জয়েনিংটা করলাম, আমার 14 তখন যখন বিজেপিতে এলেন, ওকে, জয়েনিংটা আমি যখন করলাম, তখন দিয়ে আমাদের ক্যান্সেল করলো এবং বললো না না না, সমাজসেবা কোনো পশ্চিমবঙ্গের কোনো, আমাকে শুধু না, আমাদের মীরাকুণ্ডকে না, যতগুলো ছিল যারা গঙ্গাসাগর কাজ করতো তাদের কারো পারমিশনও নিয়ে যায়নি। বললো না না, লাগে না, আমাদের তৃণমূলই সব করবে। তা অ্যাকচুয়ালি বিভিন্ন চাপ হতো। আর
আপনারা যেটা বললেন যে অ্যাকচুয়ালি আমি ট্রেন চালিয়ে এসেও কেন এই সমাজসেবার কাজটা, মেনলি মূলত আমি যখন বিজেপিতে আসলাম অনেক চাপ এলো। আস্তে আস্তে 16 সালে আমি এখানে বিধানসভায় কন্টেস্টিং ক্যান্ডিডেট হলাম, পার্টি আমাকে সেই সুযোগ 2016-তে দিল। দেওয়ার পরেও আসলে যেহেতু নির্মল ঘোষের এখানে একটা নাইট ক্লাব বার তৈরি করেছিল, আমি বারবার বললাম এটা বন্ধ করো, কেন করছি এখানে, আমাদের একটা তাতে club আছে উত্তর কি এখানে। এসেছিল ওনার তরফ হ্যাঁ, থেকে? আমি গিয়ে আমরা ক্লাবের সবাই মিলে গিয়ে বললাম এটা কি হলো, অ্যাজ এ এমএলএ আমরা বললাম যে এটা কি হলো, একটা বার তৈরি করেছো, এখানে একটা নাইট ক্লাব তুমি তৈরি করেছো, এখানে আমাদের একটা ক্লাব আছে, এখানে স্কুল আছে, একটা পাশে নবোদয় স্কুল আছে, এখানে স্টুডেন্টরা পড়াশোনা করে। বললো না বাবুশাহ বাবলাধর একটা প্রমোটার, বিশাল একটা নোংরা একটা লোক বলা যায়। তা সে বললো না এটা সমাজসেবক, তোদের ক্লাব বন্ধ করে দেয়। আরে আমাদের ক্লাব বন্ধ করো মানে, যেহেতু আমি বিজেপি করি সেই দায়ে না ক্লাব বন্ধ করে দেয়। আরে ক্লাব বন্ধ মানে এবার দেখো। তা আমি সেই 5 দিন টাইম নিয়েছিলাম, বলে দেখো কী করে তোমার নাইট ক্লাব আমি বন্ধ করছি। তা করে তো বহুত অফার ছিল, বহুত রকম এই ওই বলে সব আমি যখন বেঁচে আছি আমি করতে যাবো না। তারপরে আমরা সেন্ট্রাল দিয়ে আমরা করলাম, সেন্ট্রাল এক্সাইজ থেকে, ডিএম থেকে, এসডিও থেকে সবার কাছে পৌঁছালাম এবং লিখিত অফিসিয়ালি করে তার বন্ধ হয়ে গেল। তা অ্যাকচুয়ালি আমি তখন দেখেছিলাম যে যদি আমি বিজেপি যখন হিসাবে আমার যদি ক্লাবের উপরে আক্রোশ হয়ে যায়, তাহলে আমাকে ঝান্ডা দিয়ে আমি কিছু করতে পারবো না। আর আমার এটা স্বভাব, আমার মা শিখে গেছে যে যতক্ষণ বাঁচবি অন্তত এই কাজ করবি। আমি বললাম যে আরে বাবা মারা গেছে, ধরা পড়ে আমি করছি, তখন আমি হব্বিসি করতে বসবো। মাকে বললাম এরা দুজনে এসছে, এরা ব্লাড দরকার ডাইরেক্ট, আমি এখন যেতে পারবো না, আমাদের এখন হব্বিসি করবো। মা বললো যে ঘড়ির কাটার মধ্যে ডান দিকে যা, বাবা মারা গেছে, যে বেঁচে আছে বাচ্চা, তুই যা হব্বিসি কর। তো অ্যাকচুয়ালি আমরা দৌড়ে আমরা গিয়ে আগে রক্ত দিয়ে আসলাম, তারপরে হব্বিসি করলাম। তো অ্যাকচুয়ালি সমাজসেবাটা মায়ের থেকে শেখা। এবং এইখানে বিশেষ করে যখনই আমি বিজেপি করতে আসলাম, তৃণমূলে এত বেশি চাপ আসলো, কিন্তু আমার তো কাজ আমি থামাবো না। আমি তো একদম স্বামীজি যেরকম 39 বছর 5 মাস 24 দিন ছিলেন এই পৃথিবীতে, সারা বিশ্ব চিন্তা করে, আমরা চিন্তা করলে তার লোকের যোগ্যতা হওয়ার চেষ্টা করবো। তা আমি যতক্ষণ বেঁচে আছি, আমি ড্রাইভার হিসাবে অনেক দেখেছি আমার লাইনের সামনে এসছে কিন্তু কাটা হয়নি, সে পালিয়ে গেছে যখন সামনাসামনি ট্রেনটা আসছে। তার মৃত্যুটা একদিন আগে হবে না, এই কিন্তু আমার কাজ আমি বন্ধ করবো না। আমার মা যেরকম বলে গেছে আমি কাজ বন্ধ করবো না, তাহলে কী করে করবো? তখন আমি ঝান্ডা ছেড়ে আমি আমাদের ক্লাবের মাধ্যমেই, এবং এই সোশ্যাল কাজটা যেহেতু পছন্দ করি, আমি কোনো দিন বিশ্বাস করবেন না, আমি খুব রেগে যায় অনেকে, আমি রাজ্য অফিসে যাই না, কোনো নেতার পাশে নেই, কিন্তু আমি নীরবে নিবৃত্তে আমি যতদিন বিজেপিতে এসেছি আমি এইটুকুনি জানি যে আমার কাজের মাধ্যমে এমন একটা হোক যে আমি বিজেপি আগে প্রমাণ হোক, আগে সবাই জেনে গেল আমি বিজেপি। এইবার যা করছি, খারাপ করলে বলছি বিজেপি বাবিকুণ্ডু, ভালো করলে বলছি বিজেপি বাবিকুণ্ডু। আমি এবছরে আমার 67, এখনও বয়স কমিয়ে দিয়ে এবছরও রক্ত ফেলে দিলাম, কারণ আমি রক্ত ফেলি। আমার মা মারা গেছে করোনার সময়, সেই সময়ও আমি করোনা পেশেন্টকে তুলে নিয়ে যাচ্ছি, অনেকে জানে, 1 পয়সা নিই না। অ্যাকচুয়ালি এটা আমার মানসিকতা, তার আমার যদি মানসিকতা ওইটা হয়। আর পার্টির সার্কেলে আমি অনেক বড়, বিজেপি করতে এসেছি বলেই আজকে আমাকে অনেক লোক চিনেছে, নাহলে আজকে মীরাকুণ্ড আমি ছোটো একটা সার্কেলে কাজ করতাম, অনেক বড় সার্কেল পেয়েছি। তো এই সার্কেলে আমি দেখলাম যে এইখানে কোন কাজটা কেউ করতে চাইছে না, কোন কাজটার মধ্যে কোনো একটা পয়সা পাবে না। দেখলাম স্বাস্থ্য সেল এবং স্বাস্থ্য পরিষেবা সেল, আমি হসপিটালে যেতে পারছি, রক্ত দিতে পারছি, ওষুধ দিতে পারছি। এই পরশু দিনকে যেরকম অ্যাঙ্গেলস লগর থেকে যাকে তুলে নিয়ে গেছি, তার সেন্ট্রাল চ্যানেলটা গ্যাংলিং হয়ে গেছে, তাকে তুলে নিয়ে গিয়ে প্রথমে আমি একটা নার্সিংহোমে নিয়ে গেলাম, বললো যে বাপিটা আপনি বলছেন 8,000 টাকা দিন, আমি দিলাম 7,800 টাকা তাকে পেমেন্ট করলাম। সেকেন্ড টাইমে সেই চ্যানেলটাও নষ্ট হয়ে গেল, আবার পরশু দিনকে রাত্রিবেলা নিয়ে গিয়ে আমি ওই আরেকটা নার্সিংহোমে গিয়ে সেখানে 5,000, মানে এই টোটাল যে ব্যাপারটা, এটা আমার পেনশনে পয়সা, এখানে কোনো জমি জায়গা হানা টানা আমি একদম মানে বাপিরা মানে হচ্ছে একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে বাপিকুণ্ডু আজকে বিজেপির যে সরকার গঠন হয়েছে 2026-এর তৃণমূলে ভরাডুবির পরে আজকে পরিবর্তনের রাজ্য আমরা দেখতে পাচ্ছি। এই যে বিজেপির অবস্থান, আজকে বিজেপির অবস্থানের মধ্যে যে সমস্ত সেনারা রয়েছেন তার মধ্যে কিন্তু সবার আগের সারিতে যে ভিড় রয়েছে তার মধ্যে কিন্তু চকচকে মুখটি হচ্ছে বাপিকুণ্ডু, এবং তিনি কখনোই তার ক্রেডিট নিতে চান না। বাপিকুণ্ডুর মতো কাজ করেন তার ভালো লাগার জায়গা থেকে। তবে প্রশ্নটা আমার এখানে, বাপিদা আপনি নির্মল ঘোষের প্রসঙ্গ তুলেছেন, নাইট ক্লাব চালাতো আপনি বলছিলেন, আজকে দেখুন আপনারই এলাকা, হ্যাঁ নাইট ক্লাব চালাতেন, আজকে আপনারই এলাকা, সেই এলাকার একটি মেয়ে যাকে ধর্ষিতা হয়ে নির্যাতিতা হয়ে মারা যেতে হলো, তার নাম হচ্ছে অভয়া, মানে নামটা নিচ্ছি না আমরা, তো যাই হোক তার মা এখন তিনি বিধায়ক হয়ে গিয়েছেন। বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে যে
ওখানে কাকে দাঁড় করানো হলো 26শে বিধানসভা নির্বাচনে? এই নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। বলা হয় ঘোষ পরিবারে চলে ওখানে, এই শব্দটা খুব কোট আনকোট বলা হয়, ঘোষ পরিবারের চলে। তো এই যখন তীর্থঙ্কর ঘোষ দাঁড়ালো, একই বলছে পয়সার এপিট আর ওপিট, এই জায়গাটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, মমতা ব্যানার্জি যে কালচারটা, পুরো এই টিমটার একদম অরিজিনাল ডাকাত হচ্ছে মমতা ব্যানার্জি। সে পুরো টিম চালায়, তার টিমে কোনো ভদ্রলোকের একটাও কোনো মূল্য নেই। তৃণমূলের কবি সুভাষ মুখোপাধ্যায়ের মতো মানুষও ছিলেন একটা টাইম, আপনারা জানেন, অনেক বড় বড় মানুষ ছিলেন। তারা আস্তে 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 16-র পরে, মানে 11-তে ইমোশনালি তারা নিয়ে এলেন, 16 অবধি যেরকম সিপিএম 77-এ এলো, কিন্তু 87 থেকে ওদের অরিজিনাল পাইপ দিয়ে খাওয়ার যে মুখোশটা ওদের কিন্তু ধরা পড়তে আরম্ভ হলো, সেটা মমতা ব্যানার্জি 16-র পর থেকে বুঝে নিল যে এই যে পরিবারে 500 টাকার বের করার ছিল না, সে পরিবারে প্রথমে সারদা, আপনি বলুন না, সারদার কেসে শ্যামল সেন কমিশন গঠন হলো, শ্যামল সেন কমিশন গঠন করে রাজীব কুমারকে নিয়ে এলো। সেই রাজীব কুমারকে দিয়ে কোটি কোটি টাকা মমতা ব্যানার্জি, যে পরিবারে বিশ্বাস করবে না, আমি জানি, উনি শিয়ালদায় আমার ক্যান্টিনে যারা পুরনো, নির্মল ঘোষও জানে, এইখানে মমতা ব্যানার্জি বসলে এইখানে আমি বসতাম, ওর পরিবারে 500 টাকা বের করা কেউ ছিল না, আমার থেকে শুনে রাখুন। ওনার ছাত্র বিষয়ে তখন অশোকদেব ছিল আমাদের রাজ্য সভাপতি ছাত্র আমাদের, তো অ্যাকচুয়ালি ওর কোনোদিন পড়াশোনা করেনি। এই মমতা ব্যানার্জির টিমে ওনার সম্বন্ধে যতটা কম বলা যায়। নির্মল ঘোষ পড়াশোনা করেননি? মমতা ব্যানার্জির কথা বলছি। আরে মমতা ব্যানার্জি তো লিডার হচ্ছে, দেখুন নির্মল ঘোষ তো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে একটাই পোস্ট। এই সবগুলো, এই যে ধরুন অভয়া মারা গেল, এই টোটাল প্রথম কাজটা যেটা দায়িত্ব পেল সেটা হচ্ছে এই একটা ফালতু লোক নির্মল ঘোষ। কী দায়িত্ব পেল? কারণ জানে যে এই কাজটা, পোড়ানোর কাজটাই খুব ভালো জানে, এ সৃষ্টি করতে যায় না নির্মল ঘোষ। পানিহাটিকে জিরো করার যে ব্যবস্থাটা সেটা এই নির্মল ঘোষ করেছে। সিপিএমের সময়ও, গোপাল ভট্টাচার্যের সময় নির্মল ঘোষ আর এই গোপাল ভট্টাচার্য এরা মিলে পুরো পানিহাটিকে একদম পাইপ দিয়ে হুড়ুর করে খেয়ে যাচ্ছে, বিঘার পর বিঘা জমি শেষ করেছে, মানুষকে একদম খর্ব করে দিয়েছে, মানুষের গণতন্ত্র নষ্ট করে দিয়েছে, হসপিটালকে নষ্ট করে দিয়েছে, মিউনিসিপ্যালিটিরা পুরো একদম ব্যবসায়ী কেন্দ্র তৃণমূলের পার্টি অফিস করে দিয়েছে। তা সেই হিসাবে বলছি যে নির্মল ঘোষকে সিলেকশন যেটা করেছে, অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি জানতো যে আমি আবার থাকবো, কোটি কোটি টাকা ইনকাম করব, একে কয়েক কোটি টাকা দিতে হয়েছে। আপনি টেকনো ইন্ডিয়াকে জিজ্ঞেস করুন, এদেরকে বলেছে যে এত টাকা দিতে হবে, আমার মনে হচ্ছে সেটা 20-30 হাজার কোটি টাকা মানে মনে হয়। নির্মল ঘোষরা পেয়েছেন? হ্যাঁ, টেকনো বলছে আমি থাকবো না এখানে, বলছে যারা উনি ঢুকিয়েছে এখানে কাজে, সেই লোকগুলো তো আসেই না কাজে, তাহলে কত টাকা লস, এবং এই ইলেকশন আগে এত টাকা চেয়েছে। তো এই নির্মল ঘোষ এই টাকাগুলো কেন চায়? কারণ হচ্ছে একটা ক্যান্ডিডেট হতে গেলে তাকে মানে 100 কোটি টাকা মনে হয় মমতা ব্যানার্জিকে দিতে হবে, এবছরও দিতে হয়েছে। তা মমতা ব্যানার্জি কি ভদ্রলোককে ওর টিম করবে, না ভদ্রলোক এসে উনি ক্যান্ডিডেট করবে? মমতা ব্যানার্জি যা করে টোটাল পরিবারের জন্য, কোনো মানুষের জন্য না। আজকে পশ্চিমবঙ্গ শেষ করে দিয়ে গেছে মানুষকে, হিন্দু মুসলিম কোনো ব্যাপার না, সবকা সাথ সবকা বিকাশ একমাত্র আমরাই বলি, কিন্তু টোটাল টিমটাকে, মুসলিমদেরকে এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছিল যে তোমরা মানে গুন্ডা, তোমরা যা খুশি পারো নোংরামি করো, কিন্তু আমার সিটের দিনকে তোমরা ভোট লুট করো। টোটাল লুট করতো নির্মল ঘোষ, যতদিন বেঁচে আছে পুরো লুট করে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে ইনস্ট্রাকশন দিতেন নির্মল ঘোষ এদেরকে যে তুমি ভাই যত টাকা নাও কিন্তু আমাকে জেতাও, আবার জেতাও, ইলেকশন দিনকে টাকা নাও তুমি। একদম মিউনিসিপ্যালিটি ইলেকশন দেখলে আচ্ছা, এখন আমি ক্যান্ডিডেট ছিলাম, সকাল থেকে একদম ছাপ্পা করে যাচ্ছে টোটালটাও। মমতাজির টিমটা পুরোপুরি মানুষ বিচ্ছিন্ন একটা টিম। এই যে একটা কথা বলি বাপিদা, এই যে মমতা ব্যানার্জির টিম, এই মমতা ব্যানার্জির টিমেই তো শুভেন্দু অধিকারী ছিলেন, এবং তিনি সেই টিম থেকে বেরিয়ে এলেন, তিনি বিজেপিতে জয়েন করলেন, জয়েন করার পর আজকে তিনি মুখ্যমন্ত্রী, বিজেপি শাসিত পশ্চিমবঙ্গের রাজত্বে আজকে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু উনি তৃণমূলী, শুধু তৃণমূলীই না, স্ট্রিং অপারেশন যখন হলো সারদা কাণ্ডে, তখন কিন্তু তাকে টাকা নিতেও দেখা গেছে, সেটা নিয়েও কিন্তু একটা হিলদোল হয়েছে, রাজনৈতিক অনেক জল্পনা তৈরি হয়েছে। সেখানে RSS এর দল আমরা বিজেপি জানি, ভারতীয় জনতা পার্টি, এক রোখা তারা, যেটা বলে যে সবকা সাথ সবকা বিকাশ, এই যে কথা, তাদের ওইটাই এজেন্ডা, এই এজেন্ডা নিয়ে তারা এগিয়েছে। সেখানে কি করে শ্রমিক ভট্টাচার্য বলুন, দিলীপ ঘোষ বলুন, বা আরও বরিষ্ঠ যারা নেতা রয়েছেন, যারা একদম তৃণমূল স্তর থেকে, মানে তৃণমূল স্তর বলছি, নট তৃণমূল, বিজেপির, তারা যখন RSS করতে করতে এই দলটা ক্রিয়েট হলো, তখন থেকে তারা রয়েছেন, তারা কি করে এই শুভেন্দু অধিকারীকে মেনে নিচ্ছেন? দেখুন, মমতা ব্যানার্জি তো কথায় সুপ্রিম কোর্টে যাচ্ছে, কোটি কোটি টাকা খরচা করুন, যাক না একবার, এটা প্রমাণটা করুন। আমাকে বিজেপি করার দায়ে আমার অ্যাটেম্প টু মার্ডার কেস আছে, আমার শিরোতানি কেস আছে, আমার আর্মস কেস আছে, এবং প্রতি ইলেকশনে একটা করে 107 দিয়ে যায়।
আমার প্রমাণ করুক, আমি সেইটা করেছি শিলতানি আগে দেখা। মানে এগুলো আপনি যেহেতু বিজেপি করেছেন তার জন্য আপনাকে এই মামলাগুলো দিয়েছে করার দেয়। যদি শুভেন্দু অধিকারী করে থাকে, কোর্ট আছে, আমরা বিজেপি দেখুন না 500 বছরে একটা রাম মন্দির তৈরি হলো, কিন্তু কোর্টের অর্ডারের উপর আমরা করেছি। শুভেন্দু অধিকারী যদি সেরাম করে 100 বার তার না, ওটা তো ভাইরাল হয়েছিল, মানে শুভেন্দু অধিকারী ওই শারদা স্টিং অপারেশনটা ছবি, ওটা তো ছবি একটা স্টিংকে, সেটাকে উচিত ছিল যে ওইটাকেই নিয়ে সুপ্রিম কোর্টে একবার যাওয়া। ভাইপোর জন্য এতবার দৌড়াচ্ছে তো, কেউ যাক না, আমাদের যদি কেউ তাকে সে এগিয়ে যাক। আমরা যদি দেখুন, আমি বললাম যেটা একটা উদাহরণ, যে আমি শিলতানির কেস খেয়েছি, আমি অ্যাটেম্প টু মার্ডারের কেস খেয়েছি, আমি আর্মস কেস খেয়েছি। আমার আর্মস কোথায়? মানে 3টে মামলা আপনার রয়েছে? হ্যাঁ, আমি নর্মাল 3টে মামলা বললাম, আমার নামে কতগুলো মামলা আছে জানেন না আপনারা। যেহেতু আমার মেয়ে জামাইটা আছে কোর্টে, আমি যাই, গিয়ে অন্তত ওরা আমাকে হেল্প করে বলে। মানে শুধু আপনি বিজেপি করেন বলে এই কেসগুলো আপনাকে দিয়েছে তৃণমূল? অধিকারটা তো আমরা এখনো তো হোক না, প্রমাণ হোক 100 বার। আরএসএস এর দল, আমাদের মতো মানুষ যারা এই প্রথম মনে হয় আপনার চ্যানেলে এলাম, এই চ্যানেলটা আমি খুব ফেভারিট চ্যানেল আমার, আমি দেখি কিন্তু আসি না। আমি শুনলাম যখন যে আপনার আমন্ত্রণ জানিয়েছে, আমি তো সেলুট করি আপনাদের, কিন্তু আসি না কেন? না এসেই আমাদের যা কেস আছে, না এসে আমার ক্লাবে বোম মেরে নান্টু ঘোষের টিম, পুরো নান্টু ঘোষের ইনস্ট্রাকশানে যেভাবে তালা দিয়ে চলে এলো, যেগুলো ওষুধ দেওয়া হতো, শয়ে মানুষ ওষুধ পেত, আমি ট্রেন চালিয়ে আসতাম, 1 লাখের উপরে আমার মাইনে ছিল, 50% টাকায় আমি ওষুধ কিনতাম, আর কিছু স্যাম্পেল ফাইল, সেইটা যখন তালা দিল, তাহলে আপনি চিন্তা করে দেখুন তো। কিন্তু প্রমাণিত তো না, আমি তো প্রমাণ করতে পারলাম না। এই আমারটা তো নান্টু ঘোষ ওরা প্রমাণ করতে পারিনি আমি শিলতানি, কিন্তু আমি তো প্রমাণ করে দিচ্ছি, আমি তো সব কিছু আমি দেখিয়ে দেবো। একটা মানুষ এসে বলছে যে বাবলা ধরের এই ইয়েটা নান্টু ঘোষের তুমি বন্ধ করে দিয়েছিলে, ওরা আমাদের 50,000 টাকা দিয়েছে। এই 50,000 টাকা পেয়ে আমি আনন্দ করে উৎসাহিত হয়ে 16 সালে তুমি হেরে গেলে, তারপরে তোমার বাড়ি অ্যাটাক করি, আমরা তোমার ক্লাবকে বম্বিং করি। এটা তো প্রমাণিত, এটা প্রমাণিত হয়েও নান্টু ঘোষ কেন বাইরে? সবাই তো জানে যে 6টার পরে অভয়ার কেস কেন, কোনো রেপ কেস বা মার্ডার কেসে কোনো ইয়ে হওয়ার কথা না, পোস্টমর্টম। তো এ কী করে করলো? তাহলে আমরা এখনও অ্যারেস্ট করতে কেন পাচ্ছি না? কারণ হচ্ছে এটা কোর্টের মাধ্যমে, আমরা কোর্টে যখন হবে আমরা 100 বার সঙ্গে সঙ্গে ব্যবস্থা, এতে শুভেন্দু অধিকারী অ্যারেস্ট করবে কেন, বাপিকুণ্ড অ্যারেস্ট করবে কেন? আমাদের দলটা প্রশাসন চালায়, প্রশাসনকে দল চালায় না। এখানে এমএলএ ওই নামেই এমএলএ থাকবে, তার ফান্ডটাকেও দেখবেন যে অ্যালোট হবে, সেই ফান্ডটাকে যে ডিসবার্সমেন্ট হবে সেটাও কিন্তু করবে প্রশাসন। টেন্ডার হবে, স্বচ্ছ হবে, সেটাও করবে প্রশাসন। অর্ডারটা হবে, সেটাও তার ফান্ডে যে টাকা যাবে ওটাও প্রশাসন। ওই এমএলএ বলে দিল হ্যালো একে ধরো ওকে ছাড়ো, ওই সব একদম আমাদের দলে হয় না। যেটা আপনার উপরে দেখতে পাচ্ছেন এটা বিজেপি না। আচ্ছা, বিজেপিটা যেটা দেখতে পাচ্ছেন এতদিন ধরে যেটা দেখেছেন সেটা হচ্ছে যে আমাদের পার্টির ইনস্ট্রাকশন ছিল জাল ফেলো মাছ ধরো, বাঁচবে না। কেন বাঁচবো না? বলছে ওই যে বাজে লোকটা বলছো যার নাম বারবার করে, ওরও 50টা ভোট আছে। তা ভোট নিয়ে যখন চলে এসছে, আপনি কি মনে হচ্ছে বাছাই আরম্ভ হয়নি? বাছাই আরম্ভ হয়ে গেছে, বাছাই মানে এখন বিজেপির মধ্যেও বাছাই চলছে। হ্যাঁ, বাছাই হয়ে গেছে। আপনি বিহার ইউপিতে যান না, আপনি উত্তরাখণ্ডে যান না, আপনি গুজরাটে যান না, আমরা পার্টি অফিস খুঁজে পাবেন না। কেন পার্টি অফিস খুঁজে পাবেন না? কারণ পায়ের উপর দাঁড়িয়ে তোমাকে বাঁচতে হবে। আমি যদি স্কিল না হই আমি চাকরি পাবো না। আমার যেন ডিপ্লোমা ছিল, আমার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ছিল, সিপিএমের আমলে 7 বছর ফুটে আমি ছিলাম, পাড়া ছাড়া হয়েছিলাম, ওইখানে বসে ডিপ্লোমা করি, তার এগেন্সটে আমি রেলের ড্রাইভার হয়েছি। সেরকম আমাদের স্কিল যদি না হয়, একটা টাটা বিড়লা গোয়েঙ্কা 2 বছরের মধ্যে অনেক শিল্পপতি এই পশ্চিমবঙ্গে ঢুকবে, কিন্তু সেইখানে কি এমএলএ কে বলে দিল যে এর স্কিল না, তুমি একে চাকরিতে নাও, ক্যাচ করো, কেউ হবে না। এই যে আপনি বললেন শিল্প ঢুকবে, দেখুন সিঙ্গুরে শিল্প শেষ, একটা তালা লেগে যাওয়া রাজ্যের পরিস্থিতি সিঙ্গুরের আমল থেকে। যখন সিঙ্গুরের ঘটনাটি ঘটলো, টাটারা চলে গেল, ওই যে চলে গেল তো টাটা বাই বাই হয়ে চলে গেল, তারপর থেকে আজ পর্যন্ত শিল্প নেই। বিজেপি যখন 26শে বিধানসভা নির্বাচনের জন্য লড়াই করতে নামছে ময়দানে, তখন তারা বলেছে শিল্প আনবো। এই যে তারা এখন সরকার গঠন করলো, আপনি বললেন যে এক এক করে শিল্প আসছে, তার মানে তেমন এজেন্ডা নিয়ে এগোচ্ছেন আপনারা, সেটা কি? দেখুন, আজকে বুঝতে হবে যে বিজেপি কত বছর পরে এই তো প্রথম এলো। তা প্রথম এসে কাল থেকেই বলছে যে আরে বাবা, কিন্তু আমাদের অন্নপূর্ণা পান্ডা এত সুন্দরভাবে ঢুকছে। তা বিজেপি যখন বলেছে, বিশেষ করে নরেন্দ্র মোদী যখন বলেছে যে মানুষটাকে দেখে আমরা যারা বিজেপি করি, শুনে রাখুন, কোনো কাউকে দেখে না, এমএলএ নেতা ফেতা না, একদম পদ্মফুল। আর এখানে নরেন্দ্র মোদী যে বিশ্ব নেতা, যিনি বিশ্বগুরু করতে চাইছে, যিনি সনাতনী ধর্মকে রক্ষা করতে চাইছে, যিনি দেশকে সুরক্ষিত করতে চাইছে, আগে সেই লোকটাকে দেখে কিন্তু আমরা এই দলটা করি। সেই লোকটা যখন এখানে এসে বলে দিয়ে গেছে শিল্প আসছে তো শিল্প আসতে গেলে জঞ্জাল পরিষ্কার করতে হবে। 34 বছর আর এই 15 বছর, এই টোটাল 49 বছরে
সিপিএমের আমলে সিপিএম আসার পরে আপনারা জানেন যে ওরা কিন্তু শিল্প কোনো স্টার্ট করেছিল ধ্বংস করার, এবং আমাদের হুগলি নদীর দুধারে 122 খানা চটকল ছিল। হুগলি নদীর দুধারে 122 খানা চটকল পাইপ দিয়ে খেলো এই সিপিএম প্রথমে, খেয়ে সব বেকার করে দিল। কারখানা যখন বেকার হয়ে যাচ্ছে তখন ভ্যান চালাতে আরম্ভ করলো, বললো চিন্তা নেই সিটি ইউনিয়ন আমরা আছি তোমার সঙ্গে, এই আছি বলছে। আর জ্যোতি বসুর ছেলে নিজে আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে। জ্যোতি বসুর ছেলের ইচ্ছা হলো একটা বিস্কুট কারখানা করবো, আপনারা জানেন ইস্টার্ন বিস্কুট কোম্পানি একটা তৈরি করলো। ইস্টার্ন বিস্কুট কোম্পানি করলো কি দরকার ছিল, রুরাল মার্কেট দরকার ছিল। তা রুরাল মার্কেট কার ছিল? কোলে লিলি, কেস তো কোস তখন লেবার মিনিস্টার। তা এই কোলে আর লিলিকে বললো বন্ধ করে দাও, বন্ধ হয়ে গেল জ্যোতি বসুর ছেলের কারখানাটা ঠিক রাখার জন্য। তা সিপিএমকে অ্যাকচুয়ালি শুনুন, তৃণমূল তো হুড়ুর করে খেলেও ধরা পড়ে গেল। সিপিএমের মতো পুরো ভারত বিরোধী একটা ইনকলাব, কিসের ইনকলাব আপনি বলুন? আজকে যখন আমাদের পাহেলগামে আমাদের হিন্দুদের মারছে সেই নিয়ে কথা নেই, কেন ওইখানে জল বন্ধ হলো পাকিস্তানে? কে এরা? এই দলটাকে মানুষ শুধু বিচ্ছিন্নভাবে না, আমার বলছি এটাকে এত বয়কট করে দেওয়া হচ্ছে। পয়সেন, আমি সিপিএমের লোক দেখলে ভয় পাই, বিশ্বাস করুন। যেই খেটুকু একটা পচালু না, পুরো টিম নষ্ট করে দেবে। আজকেও আমাকে একজন বলছিল যে দাদা সি ব্লকে একটা ছেলে তৃণমূলের, ওর নাম সুজিত চক্রবর্তী, ও বলছে যে প্রধানমন্ত্রী বাইরের খাবার খায়। এইখানে যে ক্যাডবেরিটা দেখছো, এটাকে ফালতু ক্যাডবেরি এখানে সব বাচ্চাদের নষ্ট করছে, কালো ক্যাডবেরি অরিজিনাল সেটা বাইরে পাঠায়। এইসব এই যে ভুল বোঝানো, আজকে কিন্তু ভারতবর্ষে দেখুন, আজকে আমি ড্রাইভার হিসাবে যে একটা বন্দে ভারত ট্রেন সেটা আমাদের ইন্ডিয়াতে তৈরি হচ্ছে, যেটা আমরা বাইরে থেকে আগে আনতাম 350 কোটি টাকায়, ইন্ডিয়া তৈরি করছে প্রধানমন্ত্রী। মানে সেই ক্যাপাবিলিটি রয়েছে ইন্ডিয়া। 250 কোটি টাকায় 100 কোটি টাকা লাভ হচ্ছে, আবার বাইরে আবার করছে। আজকে কোন ইন্ডিয়ার আমি বাস করছি, সেইখানের প্রধানমন্ত্রী যে মহাকাশে যাচ্ছে সারা রাত ধরে বসে চিন্তা করছে, যে কারা পরীক্ষায় ফেল করলো তাদের কথা চিন্তা করছে, যে একবার খেলাতে ফেল করে গেল টিম ইন্ডিয়ান, আবার তাদের সঙ্গে বলছে কোনো চিন্তা নেই আমি আছি। তা আছি বলে 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 ভারতকে কিন্তু স্টেবল করছে। তো উনি যখন পশ্চিমবঙ্গে বিশালভাবে 21 সালেও যেরকম চিন্তা করেছেন, 26-এ একদম ক্লিয়ার চিন্তা করে নিয়েছেন যে পশ্চিমবঙ্গে যদি বাঁচাতে হয়, ভারতবর্ষকে বাঁচাতে গেলে পশ্চিমবঙ্গে দরকার, এটা হাতুর ঘর ক্রিমিনালে, এইটাকে ঠিক করবো। এই যে ঠিক করা এবং বর্ডার যে আজকে ঠিক করে নিচ্ছে, আজকে 7 সিস্টার্স আমাদের বারবার শুনছেন, ওই 22 কিলোমিটারটা আপনি গেলে বুঝতে পারবেন একদম জঙ্গি টিম পুরো। মানে বাংলাদেশের নির্বাচনটা হয়েছে নামে, কিন্তু টোটাল এই 7 সিস্টার 7খানা রাজ্যের যে অ্যাডজাস্টেন আমাদের, সেই জায়গায় আপনি কি দেখাশুন টোটাল যারা জিতেছে সব জঙ্গি টিম জিতেছে। খুব বাজে একটা অবস্থায় ছিল। এবং মমতা এই জয় বাংলা কেন করছিল? টোটাল এই বর্ডার খুলে রেখে টোটাল এই বাংলাদেশ পাকিস্তান এবং এইখানে নিয়ে আমাদের পুরো ভারতবর্ষ আক্রমণ করতে হবে এবং হিন্দুদের কুচিকাটা করে ফেলতে বছরে। এই যে আপনি বলছেন যে জঙ্গি বাংলাদেশের যারা এসছে শাসনভার, দেখুন বিএনপি, জামাত, এনসিপি, এরা তো সবই আওয়ামীর এগেনস্টে ছিল। এবার এই বিএনপি জামাত বিশেষ করে বলছে এটা জঙ্গি গোষ্ঠী, ঠিক আছে। এইবার যখন এই পশ্চিমবঙ্গে বিজেপি যখন শাসনভার নিল, পরিষ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিলেন যে আগে কাঁটাতারের জায়গাগুলোকে সিকিওর করো, বিএসএফকে দাও এবং সেখানে বাংলাদেশিদেরকে আস্তে আস্তে পাঠাও। এই যে ট্রিপল ডি, 3টে ডি, এই যে তিনটে ডি এর তত্ত্ব আগামী দিন কতটা পজিটিভ দিকে বাংলাদেশকে মানে ভারতবর্ষকে নিয়ে যেতে পারে, তথাপি পশ্চিমবঙ্গ। দেখুন আমার তো ডিটেক্ট করেছে 3টে ডি এর একটা প্রথম ডিটেক্ট করছে। তো এই ডিটেক্টটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা নিয়ম আছে, আমরা কেন পাচ্ছিলাম না? কারণ এনওসি দরকার হচ্ছে এই রাজ্যের। যেরকম আমার বাড়িতে কেউ ঢুকতে গেলে বেল বাজায়, কেন বেল বাজায়? আমার পারমিশন আছে কেন? সেরকমভাবে আমাদের প্রচুর অসুবিধা হচ্ছিল। কাঁটাতার দিতে গেলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো দুজনকে এক হতে হয়। যেরকম ধরুন আপনার ভেরি রিসেন্ট দেখতে পাবেন আমাদের বহরনগর থেকে এই ব্যারাকপুর যে মেট্রো অফিসিয়ালি এই কদিনে আমাদের যেটা 351 মিটার একটা ছিল আমাদের দত্তাবাগের ওখানে বাইপাসে, যেটাকে কয়েকটা পরিবারের জন্য মমতাজি কিন্তু এনওসি দিচ্ছিল না দেওয়াতে দেখুন 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেল, 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেল। তা অ্যাকচুয়ালি মানে যেটা আপনি বলছিলেন যে এই যে এতগুলো সেকশনকে নিয়ে একসঙ্গে কাজ করা 100 বার পারবে, কেন পারবে? কেন্দ্র 60% দেবে, এরা দেবে 40%। এই যে দেওয়ার ব্যাপারটা বছরের পর বছর লেগে যেত। এই তো রাত্রিবেলা দেবে, সকালবেলায় দেবে, তারপর দিন কাজ হয়ে যাবে, আর তারপর 1 মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আর সবচেয়ে বড় যে আমাদের কাজটা কেন দ্রুত হবে জানেন? যারা টেন্ডার পাবে বা যারা কাজ করবে সেক্ষেত্রে 1 টাকা কেউ নিতে পারবে না। যদি কোনো খবর পান যে আমাদের কোনো লোক তাকে থ্রেট করে বা কোনো কারবার বা শিল্পকে আটকেছে, আমাদের খবর দেবেন, শুধু না প্রশাসনের সাপোর্টিং নেবেন। আমরা সবসময় বলি প্রশাসনের সাপোর্ট নেবে, সে বিজেপির যত বড় লিডার হোক না কেন, সে যত বড় গুন্ডা হোক না কেন, সে যদি কোনো শিল্পকে একদম হাত দেয়, আমরা স্টেটলি বলা আছে
যে আপনি আইনের সাহায্য নেবেন, আমরা সব রকমভাবে আপনাকে সাহায্য করবো এবং পাশে থাকবো। কারণ শিল্পকে প্রতিষ্ঠা করতে হবে। এতদিন শিল্প এখানে প্রতিষ্ঠা হয়নি কেন? একদম প্রতিষ্ঠা হয়নি কারণ হচ্ছে শিল্পপতিরা এখানে গণতন্ত্র ছিল না তাদের। আজকে সে ফ্যাক্টরি করার আগে, টাটার ফ্যাক্টরি করার আগে সেখানে তার উপরে অত্যাচার আরম্ভ হয়েছে। কী করে টাটা? গণতন্ত্র না থাকলে আপনি বলুন তো, একটা মানুষের তো গণতন্ত্র থাকবে। মানে আপনি বলছেন এখন যে বিজেপি গভর্নমেন্ট ক্রিয়েট হলো পশ্চিমবঙ্গে, আস্তে আস্তে গণতন্ত্র পশ্চিমবঙ্গে ফিরবে? দেখুন, পশ্চিমবঙ্গ ফিরবে কি না তো আমি মুখে শুধু বলবো না, নরেন্দ্র মোদী বলেছে মানে ভারতবর্ষের মানুষের বিশ্বাস। যেখানে আজকে 22খানা স্টেট চলছে, এটা তো ছুটকার ব্যাপার না, সেগুলো তো আর একদিন দুদিনে না। নরেন্দ্র মোদী তো গুজরাটে কবে ছিল? তাহলে এখনও গুজরাট আছে কেন? কেন উত্তরপ্রদেশ এখনও আছে? কেন এই সামান্য এই বঙ্গ বলে যে? তাহলে বঙ্গটাই খালি বাকি ছিল আমার, কলিঙ্গ ও হয়ে গেছে। বঙ্গ কলিঙ্গ উড়িষ্যা। তো অ্যাকচুয়ালি এই যে টোটাল যে নরেন্দ্র মোদীর যে চিন্তা ভাবনা, যে ভারতকে আমি একটা জায়গায় বিশ্বগুরু করবো, আর এই ভারতের মধ্যে আমি কিন্তু ভারত বিরোধী কাউকে আমি রাখবো না। আমাদের খাবে, আমাদের পড়বে। আপনি জানেন আমাদের এই বিধানসভায় আমি এয়ারও ছিলাম এবছরের নির্বাচনে। তো এইখানে আমি নিজে দেখি 254 বুথের মধ্যে 4টে জায়গায় বিজেপি হেরেছে, তারপর 2টো বুথ মুসলিম পাড়ায়। কত এদেরকে আমরা হেল্প করি আপনি জানেন? আচ্ছা, কত হেল্প করে। হ্যাঁ, 2টো বুথ আমি নিজে আমি কাউন্টিংয়ে ছিলাম বলে 14খানা করে টেবিল ছিল। ফার্স্ট একটা রাউন্ড আমি দেখছিলাম এই মুসলিম পাড়া। তো এরা কী চায় আপনি বলুন তো? আমরা হিন্দু হিসাবে আমাদের দোষ সব কিছু। এরা কী চাইছে? আমরা তো বলছি যে ভাই একসঙ্গে আমরা সবাই। একটা মুসলিম হিন্দু পাড়াতে একটা মুসলিম একটা দেখুন কত সুরক্ষিত আছে। তা মুসলিম পাড়াতে কী অবস্থা ছিল? যে 26-এর রাস্তায় তখন হাজার হাজার আমাদের মরে যেতাম, শুধু না আমাদের খেলাপ পুড়িয়ে দিত, আমাদের মতো লোককে মার্ডার করে দিত, আমরা এখানে বসতে পারতাম না আজকে পশ্চিমবঙ্গের এই জায়গার মধ্যে। আর গণতন্ত্র যেটা বলছি না, 100 বার গণতন্ত্র, 100 বার। আপনি 1-2 মাসের মধ্যে দেখবেন অনেক আচ্ছা ছেলে বিজেপি করবে না, যারা মনে করছে আমি এখানে বিশাল কিছু করবো, আমি এখানে মারবো, আমি এই কারখানা থেকে ফ্যাক্টরি থেকে টাকা নেবো, গুন্ডামি করবো, একদম এখানে চলবে না বিজেপিতে। আমরা আছি সেখানে। একটা কথা বলি বাপিদা, এই যে আপনিও সাফারার ছিলেন, আপনি যখন বিজেপি করা শুরু করলেন তখন আপনি তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে আপনি বাধাপ্রাপ্ত হলেন। অনেক কিছু আপনি ফেসিলিটিস তো পেলেনই না, উল্টে আপনার বিরুদ্ধে একাধিক মামলা তৈরি হলো। এইবারে বলবো যে যারা ঘর ছাড়া এখন, যারা সিপিএম করতো, যারা তৃণমূল করতো, একটা সময় কিন্তু তারা এখন ঘর ছাড়া। কেন ঘর ছাড়া? 26শে বিধানসভা নির্বাচনের পরে আপনি দেখেছেন যে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল পশ্চিমবঙ্গের বুকে। এই যে 26শে পার্টি অফিস ভাঙচুর চলছে, মারধর চলছে বোথ সাইডে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বললেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে এগুলো বন্ধ করো, শান্ত পরিবেশ তৈরি করো, রাজ্যকে শান্ত করো। এইগুলো কখনোই বিজেপি কিন্তু আমল দেবে না। এবার ধরুন এখনো পর্যন্ত অনেকে কিন্তু ঘর ছাড়া হয়ে রয়েছে, তাদের কি ঘরে ফেরাবে বিজেপি? দেখুন, ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যা বলেছিল 12টার পরে, একটাও তো মার্ডার আমি দেখিনি পশ্চিমবঙ্গে এখনো অবধি। বলছে অনেক কথা শুনতে পাচ্ছি, কিন্তু বিশ্বাস করবেন না, আমি কাউন্টিং থেকে বেরিয়েছি 6টা, তারপরে ফোন আসলো 2-1 জায়গায় এরকম ঘটনা ঘটেছে। আমরা তাহলে সঙ্গে সঙ্গে সেই তৃণমূলের বাড়িতে আমরা দৌড়েছি, আমাদের পার্টির ইনস্ট্রাকশন। আচ্ছা, কেউ হয় এখানে কিছু করতে পারবে না। দেখুন, মেন হচ্ছে মমতা ব্যানার্জি যে জিনিসটা করেছিল, আজকে আমাদের যে জিনিসটা হতো হাজার হাজার ছেলে, এমনকি 21 সালে আমি 325 জন পাড়া চালা ছিল, আমি তাদের কাছে গেছিলাম মেডিকেল টিম নিয়ে, ডাক্তার নিয়ে, অ্যাম্বুলেন্স নিয়ে, তখন করোনা চলছিল। তো তাদেরকে আমরা তো হিস্ট্রি শুনছিলাম, বলছি দাদা এই যেই জিতলো তারপরে আমরা পালিয়ে এলাম বাঁশবাগানে। বলছে 2.5 দিন দাদা তাণ্ডব চলছে পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে তাণ্ডব চলছে। বলছে আমরা বাঁশবাগানের মধ্যে আমরা লুকিয়ে আছি তৃণমূলের টাইমে। হ্যাঁ, না বিজেপির ছেলেরা বলছে যে যখন তৃণমূল জিতলো 21-এ, ওই তো 21-এর কথা বলছি, তৃণমূলের টাইম। হ্যাঁ, বলছে যে জয়নগরে, বলছে যে আমরা বাঁশবাগানের মধ্যে আমরা 2.5 দিন আমরা ওই মশা কামড় খেয়ে, কখন ওরা ঠান্ডা হবে, মদ খেয়ে তো পুরো তাণ্ডব করছে পাড়ার মধ্যে। বলছে 2.5 দিন পরে রাত্রির বেলায় যখন 2-2:30 সময় একটু নিস্তব্ধ হয়ে গেছে, তখন আমরা হামাগুড়ি গুড়ি দিয়ে স্টেশনে এসে তো আমি পালিয়ে এসেছি। আপনি বলুন তো এই ভয়াবহ দিনগুলোর কথা। এখন যেটা হচ্ছে প্রচার বেশি করছে তৃণমূলের লোকেরা, চেয়ে বেশি প্রচার সিপিএমের লোকেরা, ওরা প্রাসঙ্গিক হওয়ার জন্য এইসব করছে। ওদের স্বার্থটা এখন। পানিয়ার জামাই দেখান তো, একটা দেখান হসপিটালে ভর্তি আছে, একটা দেখান, শুনছি অনেক কিছু। এইটা প্রচার হচ্ছে না যে বিজেপি আছে বলে কিন্তু পশ্চিমবঙ্গে এখনো ঠিক আছে। আর যেটা করেছে শ্রমিক ভট্টাচার্য সঙ্গে সঙ্গে স্টেপ নিচ্ছে। আমাদের দুটো সাইড আছে, আপনি দেখুন, একটা হচ্ছে সাংবিধানিক সাইড, দেখছে আমাদের
শুভেন্দু অধিকারী, সাংগঠনিক সাইডটা তো পুরোপুরি সৌমিক সৌমিক ভট্টাচার্য। ভট্টাচার্য। এবং তিনি তো বারবার দেখুন, আমি যদি বারবার বলি এই যে কথাগুলো ধরুন আমরা বলছি যে কেউ কিছু করলে আমরা ছাড়বো না, কেউ কিছু করলে ছাড়বো না, আমরা এই যে বলতে দেখুন 500 জন যে গুন্ডা ছিল তার থেকে আমরা কতটা কমিয়ে দিয়েছি 100। আচ্ছা, নির্মল ঘোষের কি হবে তাহলে? কারণ উনি তো এখনো পর্যন্ত যথেষ্টই ক্ষমতাশালী, প্রভাবশালী, কারণ এখনো কিন্তু তার ছেলে মিউনিসিপ্যালিটি জায়গায় কিন্তু একটা ভালো পদেই রয়েছেন। সুতরাং তীর্থঙ্কর ঘোষ এখন হতে পারে তিনি হেরে গিয়েছেন ডেফিনেটলি, কারণ রত্না দেবনাথ জিতেছেন সেই পানিহাটি থেকে, কিন্তু তার যে জায়গাটা এখন রয়েছে, অবস্থানটা রয়েছে, তিনি তো এখনো তীর্থঙ্কর ঘোষ মানে নির্মল ঘোষের ছেলে, এবং নির্মল ঘোষ মানে হচ্ছে ঘোষ বাড়ি, সেই জায়গাটা তাহলে কি এখন অবস্থা? দেখুন আবার বলছি যে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে যখন আপনি বললেন শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে, আমি কি বললাম যে আইনের ব্যাপার, আইনে অফিসিয়ালি যা হওয়ার সব অফিসিয়ালি হবে। আজকে মিউনিসিপ্যালিটি বোর্ড আছে, আমরা ভেঙে দেবো কি? এটা তৃণমূল করতো, এটা আমরা করি না। বিজেপিতে অফিসিয়ালি যতক্ষণ সে আছে সে দেখতে হবে যে আগের যা জিনিস করতো এখন 1 ইঞ্চি করতে পারবে না। নির্মল ঘোষের ছেলে 1 ইঞ্চি যদি মানে করার মতো ক্ষমতাও হবে না, নামেও আছে, সব শুনতে পাচ্ছেন ওপরে বিশাল সম্রাট কিচ্ছু না। ওনার বাড়িতে আমার কাছে খবর আছে পাড়ার লোকেরা এত অতিষ্ঠ, নোংরা ছুটছে ওর বাড়িতে, নোংরা ছুটছে। হ্যাঁ, মিউনিসিপ্যালিটি কি বলছেন আপনি? এই ডোমেদের যারা দেখুন মেন হচ্ছে এই যে চেয়ারম্যান এরা তো এত বড় অন্যায় করেছে, এখন আমরা তো তাকে তাড়াবো না, না তাকে যদি না তাড়াই তাহলে তো আমরা অফিসিয়ালি দেখবো যে ভোটটা ভাঙছে তারা। তাহলে বিজেপি এখানে সৌজন্যবোধ দেখাচ্ছে বলবো না, সৌজন্য মানে দেখুন আমরা আবার বলছি যে রাম মন্দির 500 বছর পরে কিন্তু রাম মন্দির তৈরি হয়েছে, ভালো করে বুঝতে হবে। আমরা কোর্টের উপরে ভরসা করেছিলাম, এইটা আমরা আর 2 মাস ভরসা করতে হবে আমাদের, এই তো ভেঙে গেছি। কারণ আমাদের পানিয়ারি কোনো পরিষেবা হচ্ছে না, শুনে কোনো পরিষেবা মানুষ পাচ্ছে না, জল পাচ্ছে না। কিছুই করেননি নির্মল ঘোষ, কিচ্ছু করেন। নির্মল ঘোষ করেছে, থ্রেড কালচার করেছে, পয়সা ইনকাম করেছে। পানিয়ারি হসপিটালে আমি 20 বছর কমিটিতে ছিলাম, কমিটিতে কোটি কোটি টাকা এসছে, পুরো ছেড়ে দিয়েছে এই নির্মল ঘোষ। মিউনিসিপ্যালিটিতে একদম পুরো টেন্ডার থেকে আরম্ভ করে যারা করতো টোটাল নির্মল ঘোষের পরিবারের লোকেরা পুরো নষ্ট করেছে। এখন কি পরিস্থিতি? আমাদের এই জল যে প্রকল্প দেখুন 268 কোটি টাকা আমাদের এখানে এসেছিল, যে নারায়ণী প্রকল্প কম করে 168 কোটি টাকা নির্মল ঘোষের এই তৃণমূলের টিম খেয়ে ফেলেছে। কিছু প্রকল্প হয়নি, এরা বলেছিল যে সারা বছর আমরা জল দেবো, গঙ্গা থেকে সাকস করে উপরে তুলবে, সেটাকে থ্রো করা হবে। টোটাল এই যে নারায়ণী প্রকল্পটা বন্ধ, এবং টোটালটা আমরা যদি এরা 1,500 করে দিয়ে আমরা 700-800 টাকা যদি জলই কিনে খাই, তাহলে এদের এইসব মিথ্যে কথা খালি জুয়া সারটা মদগুলোকে টিকিয়ে রাখার জন্য। এখন ওনার অবস্থানটা কি হয়েছে? ওনার অবস্থা কিছু না, ওনার অবস্থা ঢুকছে এখন, কখন পুলিশ আসবে, কখন আমাকে অ্যারেস্ট করবে, এই অবস্থা হবে। আতঙ্কে আছে। হ্যাঁ, এটা হবে। মমতা ব্যানার্জি থেকে আরম্ভ করে অভিষেক থেকে আরম্ভ করে যারা মমতা ব্যানার্জির হাত নিয়েছে একদম বদমাইশ লোকেরা, এদেরকে হবে পানিশমেন্ট। কুরুক্ষেত্রের যুদ্ধে লাস্ট সিনে দেখেছিলেন যে ভালো ভালো মানুষ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ ভীষ্মকে প্রণাম করতে গেলেন, কৃষ্ণ বলল, কৃষ্ণ তুমি থাকতে, পিতামহ বলল তুমি থাকতে এত মূল্য কেন, এত লোক কেন, এত বড় যুদ্ধ হলো কেন? বলছে আপনি দায়ী তো। বলছে আমি কি দায়ী? বলছে আপনি দায়ী, আপনারা দায়ী। বলছে আপনারা দায়ী মানে? আরে আপনি দায়ী না, আপনি এত বড় পিতামহ, এত বড় অস্ত্রগুরু দ্রোণাচার্য, এত বড় দানবীর কর্ণ, দ্রৌপদীর সময় আমরা চুপচাপ বসছিলেন কেন? কেন আপনি ওকে ইন্সপায়ার করলেন? কেন ওকে অনুপ্রাণিত করলেন? আর ও মনে করলো আরে বাবা এত গুন্ডা বদমাইশ আমার সঙ্গে যখন আছে তাহলে বিশাল ব্যাপার আমাকে। তো অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির টিম তাই, মমতা ব্যানার্জি 2 নম্বরই 1 নম্বরই মানে 1 নম্বরই থেকে 2 নম্বরই যখন বারবার করে যাচ্ছে, তা মমতা ব্যানার্জি চাপ দিচ্ছে এই সবগুলোকে, ক্রিমিনালগুলোকে বলছে ভাই কোনো কথা শুনবো, তুমি অ্যাপেলো হসপিটাল করেছো, দরকার নেই 1 কোটি মাসে আমায় পাঠাও। মানে উনি অ্যাকচুয়ালি থ্রেড কালচারের রানী বলছেন। রানী উনি পোস্ট একটা একদম ডেঞ্জার জিনিস। মমতা ব্যানার্জি চলে গেছে, জীবনে ফিরবে না এই দলটা, শুনে রাখো। আচ্ছা, ওনার তো দলেরও ভাঙন হলো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। না, ওইটা আমি বিশ্বাস করি না। ঋতব্রত এইসব নমস্কার, এদেরকে আমরা বিশ্বাস করি না। এরা ওই মমতা ব্যানার্জি কোনো শখ একটা আছে, এরা পুরো পয়জন, এরা পচা আলু। এরা কোনো সময় আমার মনে হয় বিধানসভাটা একটা সুন্দর একটা জায়গা, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী শুয়ে নমস্কার করছে, প্রধানমন্ত্রী যখন লোকসভায় ঢুকছে শুয়ে নমস্কার করছে, এটা কোনো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কাল বলেছেন আমরা স্বচ্ছভাবে মানে বাংলার মানুষের জন্য কাজ করব, বিরোধী আসলে এটাও চক্রান্ত মমতা ব্যানার্জির ব্যাপার, আর কিছু না। ঋতব্রত কে আপনি বলুন না, ওর সম্বন্ধে যত গম বলা যায় গন্ধ ভর্তি একদম শরীরে। একটা মানে বাপিদাকে আজকে পাওয়া মানে অনেক কিছু জানতে পারলাম, তবে একটা শেষ প্রশ্ন করব। রত্না দেবনাথ পানিহাটির বিধায়ক হয়েছেন, বিধায়িকা আর কি তিনি। পানিহাটির এই জল সমস্যা
এটা একটা সাইডে আমি রাখবো, যেটা আমাদের প্রাধান্য মেন বিষয়। দ্বিতীয়, সমাধান কতটা হবে। দ্বিতীয়ত হচ্ছে নারী সুরক্ষার জায়গাটা কতটা বলিষ্ঠ হবে। দেখুন, ব্যাপার হচ্ছে যে অনেক ছেলে মারা যায়, অনেক মেয়ে মারা যায়, তা রত্না দেবনাথ যেরকমভাবে লড়াই করছে, আপনি বলুন তো কতদিন হয়ে গেল, কতদিন হয়ে গেল? তার থেকে আপনি মনে করছেন যে একটা পানিহাটিতে কোনো মেয়ে অত্যাচারিত আজকে হবে বা একটু পরে হবে, আমরা বসে থাকবো? উনি তো থাকবেই, আমরা বসে থাকবো নাকি? কারণ আমরা রত্না দেবনাথকে দেখে তো না, আমরা বিজেপিকে প্রতিষ্ঠা করার জন্য আমরা পার্টিটা করি। রত্না দেবনাথকে দেখেন, আমি তার বাড়িতে যাই, জিজ্ঞেস করবেন তো, কিন্তু তার তো আমি লাস্ট কাউন্টিংয়ের সময়ও, লাস্ট কাউন্টিংয়ে এয়ারও আমি ছিলাম। আপনি ছিলেন, তো কেন যাবো? তখন প্রবলেম দেখছিলেন? মানে কাউন্টিংয়ের সময় যেহেতু তীর্থঙ্কর ঘোষ ছিল, কারণ আমরা দেখছিলাম তীর্থঙ্কর ঘোষ এগিয়ে যাচ্ছে রত্না দেবনাথ পিছনে, পরে আস্তে আস্তে দেখলাম যে কাউন্টিং চেঞ্জ হয়ে গেল। দেখুন, মেন হচ্ছে তীর্থঙ্কর ঘোষের এবছরও মমতা ব্যানার্জি সবচেয়ে বড় অসুবিধা হয়েছে কি, মমতা ব্যানার্জি টোটাল টিমটা টুকলি করে পাস করার প্ল্যান করেছে। আগাগোড়া পঞ্চায়েত 18 থেকে স্টার্ট হয়েছে, ওরা কড়া গার্ড পড়ে গেছে। গার্ড করা বললে কি হয়, টুকলি করে যারা, ওই ঘটনা ঘটেছে। ওরা প্রথমে ঢুকে কিন্তু তখনও মমতা ব্যানার্জি ওই নোংরা প্ল্যান, তো কারণ নোংরা প্ল্যানে তো আর আমাদের মাওবাদের যুদ্ধে লাস্ট সিন হয়নি, শুভশক্তির জয় হয়েছিল। কিন্তু তখনও আমি দেখছিলাম ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে ওদের এই যে কিছু কাউন্সিলর ছিল, মেয়ে কয়েকটা আছে বদমাইশা হাড্ডি, তো এইগুলোকে ওরা যা ওইখানে, আমরা বারবার আমি বলছি অ্যাজ এ ইয়ারও আমি বারবার বলছি, দেখুন আমার ন্যাশনাল দল, তা আমরা কেন প্রথম বসবো না? এই প্রথমে ওরা কেন বসে আছে? এটা বলা বলছি শুধু না, লাস্টে মাইকে প্রচার করলো যে এখানে উনি যে অবজারভার ছিলেন ইলেকশনে, ওরা উঠলো না ফার্স্ট সেকেন্ড থার্ড, কিন্তু তারপরে ওরা কুকুর ছাগলের মতো হয়ে গেল। ঘন্টা দুয়েক পরে হয়ে গেল, কিন্তু দেখুন আমি যখন বেরিয়ে আসছি, আমি ক্লিয়ার, যারা ছিল বা জেলার আমাদের যারা নেতৃত্ব বাইরে ছিল বলেছি, কেউ একটাও কিন্তু টোকা দেবে না, ওনাদের কথা পর্যন্ত বলবে না। ওরা কি করছে, আমাদের এটা বিজেপি দলের একদম ঘরানা না। আর যেটা আপনি বলছেন যে রত্না দেবনাথের কাছ থেকে পাওয়ার যে ব্যাপারগুলো, রত্না দেবনাথের কিছু করতে হবে, অফিসিয়ালি হবে। প্রধানমন্ত্রী চিন্তিত এখানে জল নিয়ে, আমরা চিন্তিত আমাদের হসপিটাল নিয়ে, আমরা চিন্তিত আমাদের এখানে সোদপুর লোকাল চালু হবে, এটা আমরা বলেছি, রত্না দেবনাথ বলেনি। আমরা এটা পার্টি থেকে করাবো, আমরা এইখানে না হবে, আমরা মন্ত্রী লেভেলে আমরা করবো। আমরা চাইছি সোদপুর লোকাল এখানে আমাদের হোক। আমরা চাই যে গঙ্গার এখানে পুরো যে ধারে চারদিকে এখানে গঙ্গার অ্যাকশন মিশন বলে আমাদের কোটি কোটি টাকার অনেক প্ল্যান প্রোগ্রাম আছে। আমরা 100 বার আমরা দেখুন, একটা এমএলএ সে তাকে বুঝতে হবে, সে প্রথমে আমাদের দলে এসছে, সে আমাদের দলটাকে একটু বুঝতে হবে, টাইম লেগে যাবে। কিন্তু এইটুকুনি বলবো যে রত্না দেবনাথ যারা মেয়ের ব্যাপারে লড়াই করবে, আমি এইটুকুনি বলতে পারি পানিহাটির জন্য লড়াই করবে। এবং স্বাস্থ্য সেলের ব্যাপারে যেহেতু আমি মানে ইন্টারেস্টেড, সুতরাং কথা যে পানিহাটিতে স্বাস্থ্যর ব্যাপারটাও যেটা আমরা দেখবো, আবর্জনা মুক্ত করব, এবং আমাদের লড়াই থাকবে ভাগাড় এখানে তৈরি করা। কারণ যতক্ষণ ভাগাড় তৈরি না হবে, এখানে বড় বড় শিল্পপতিরা ঢুকতে ঘৃণা পাবে, এত গন্ধ, রাস্তায় চলা যাচ্ছে না, ড্রেনে অপরিষ্কার হয়ে আছে। নান্টু ঘোষের পুরো টিমটা, এবং মিউনিসিপালিটি মানেই নান্টু ঘোষ, আর বিধানসভা মানেও নান্টু ঘোষ, এই যে টোটাল ব্যাপারটা, কোনো এদের ভাগ নেই, টোটাল সবার মাথার উপর। টেন্ডার কে করবে? নান্টু ঘোষ ঠিক করবে। এর আগে ওর ভাই করতো, তারপর ওর ছেলে করলো। এই ছেলে তো বাবার চেয়ে মাস্টার আরও। ছেলের হাঁটা চলা ভাগ্য বলো যে পানিহাটির মানুষ ও যেতেনি, তাহলে পানিহাটির মানুষ দেখতে পারতো যে অ্যাকচুয়ালি শাহজাহান পানিহাটিতে কটা আছে। ডেঞ্জার একটা জায়গায় ছিল, ডেঞ্জার জায়গায় সকলে মিলে, এবং আপনাদের চ্যানেলও বারবার আমি দেখেছি, অভয়ের সময় থেকে আপনাদের চ্যানেল আমি ফলো করি, বারবার দেখেছি। এবং এই ইলেকশনেও আপনারা চেষ্টা করেছেন যে এই অশুভ শক্তি এর নিপাত হোক, শুভ শক্তি প্রতিষ্ঠা হোক। এবার আমাদের দেখতে হবে, আমাদের তো 1 মাস বয়স হলো। আপনি একজন রক্ত দেয়, তা রক্ত দেওয়ার পরে 3 মাস বলছে কেন? কারণ হচ্ছে ম্যাচুরিটি হতে হবে, তৈরি হবে, ব্লাড সেলগুলো বা তৈরি হবে। এই যে টাইমটা একটু আপনাকে দিতে হবে। একটা পার্টি এসছে, সে প্রথম এসেই মানে অন্নপূর্ণার ভাণ্ডারে যেভাবে টাকা ঢুকছে, হ্যাঁ, যেভাবে মেয়েরা এখন আমরা ঠিক গুছিয়ে উঠতে পারিনি, তাও বাসে উঠলে কিন্তু মেয়েরা এখনও ওই খালি একটা আই কার্ড দেখিয়ে তারা ফ্রিতে যেতে পারছে। 5 টাকা দিয়ে সোদপুর থেকে আমি শিয়ালদা অব্দি 5 টাকা দিয়ে আমরা যেতে পারছি। অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আছে। আমরা আজকে 11 মিনিট সামান্য আমরা চলে যাচ্ছি এসপ্লানেডে, গঙ্গার মধ্যে দিয়ে। চিন্তা করতে হবে না, আজকে মানে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে যে জিনিসটা দেখেছেন, তার চেয়ে অনেক বেশি ডেভেলপ হবে শুধু পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গের জন্য ভারতবর্ষকে আমরা ঠিক রাখতে পারছিলাম না, পশ্চিমবঙ্গের জন্য ভারতকে অখণ্ড থাকবে কিনা আগামী দিনে আমরা চিন্তিত ছিলাম। পশ্চিমবঙ্গের একমাত্র এই মমতা ব্যানার্জি এবং এই জঙ্গি টিম, এই টোটাল টিমের জন্য আমরা চিন্তা করছিলাম যে কাশ্মীরে আগামী এবারে কাশ্মীর আমরা নিয়ে নেবো, আমরা কোনো কথা শুনবো না। প্রধানমন্ত্রী যেরকম বলছে যে কাশ্মীর কথা হবে, তারপরে অন্য কথা হবে, আমরা যখন তখন। আজকে আমরা জঙ্গিকে নিয়ে আমরা চিন্তা করছি না, আমরা যে চিন্তা করছি আমেরিকাতে নিয়ে, সেই ভারত। অর্থাৎ অনেক দূর চিন্তা,
বিজেপি গভর্নমেন্ট ক্রিয়েট হয়েছে, ডাবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গের বুকে, অন্যতম আরেকটি রাজ্য সংযুক্তিকরণ হলো পশ্চিমবঙ্গ এই ডাবল ইঞ্জিন সরকারে, যেখানে যাদের চিন্তাভাবনা অনেকটাই দূরদর্শী সংক্রান্ত চিন্তাভাবনা, যার একে একে পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে। এবং বাপি কুণ্ডুর মতো এরকম বহু পুরোধা যারা দলের রয়েছেন তারা আজকেই একত্রিত হয়েছেন এবং হচ্ছেন, আগামী দিনেও হবেন। তিনি সেই কথাই বললেন, এইভাবেই কিন্তু দল এগোবে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যারা অশুভ শক্তি বললেন বাপিদা, কোড আনকোড একটা কথা, এবং একটা কথা বললেন যে গার্বেজ, অর্থাৎ যেখানে নরককুণ্ড হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ, সেটাকে ওয়াশ করতে হবে। অর্থাৎ স্বচ্ছ ভারত প্রকল্প, যেটা বিজেপির মেন এজেন্ডা, সেইভাবেই কিন্তু এগোচ্ছে, আগামী দিনে এগোবে। এবং বাপিদাকে আমাদের মাঝে আমরা আবারও পাবো সেরকম আশা রাখছি। এবং আগাম আমন্ত্রণ বাপিদা, আগাম জানিয়ে রাখলাম। অনেক ধন্যবাদ আপনাকে আবারও, এবং এইভাবে আমাদের সঙ্গে থাকার জন্য এবং পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে থাকার জন্য। বিজেপির আগামী দিনের এজেন্ডাগুলো আপনি সুন্দরভাবে তুলে ধরলেন। এবং অবশ্যই ঘোষ পরিবার বলুন বা তৃণমূলের অবসান হয়েছে, আগামী দিনে আরও ভালো কিছু পজিটিভ মানুষ নিশ্চয়ই দেখবেন। দেখুন, আপনাদেরকে সবচেয়ে ভালো লাগে কি যে বিজেপি এসছে, এখন অনেক কিছু দেখতে পারেন, ঠিক আছে, আমরা অনেক কিছু করছি, কথা বলছি, কিন্তু কালীঘাটে মমতা ব্যানার্জির অরিজিনাল যে ঘুঘুর বাসা, সেটা আপনাদের চ্যানেল খুলেছিল, তার জন্য ধন্যবাদ। অনেক আর ধন্যবাদ। আপনারা আমাকে বিশেষ করে জীবনে কোনোদিন এই প্রথম মনে হয় বসলাম আমাদের চ্যানেলে। হ্যাঁ, উনি কখনো আসতে কোনো চ্যানেল কি ক্যামেরার সামনে আসতে চান না। এই যে আপনারা একদম ফ্রিতে, কেন আমার ভয় ছিল চ্যানেল মানে হচ্ছে টাকা পয়সা দিতে হবে, আমি 10 না দেবো না, আমি মানুষ ভালোবাসলে কিন্তু এই চ্যানেলকে আমি ভগবানকে কাছে প্রার্থনা করবো যে আপনাদেরও একটা বিশাল ভূমিকা আছে। এই যতই একটা মোশানে চলেছে, কেন আমাদের সংগঠনের সেই উপরে নির্ভর করে না, যে ক্যান্ডিডেটগুলো জিতেছে তারা যদি মনে করে আমাকে দেখে না, একদম না, আমাকে দেখে না, এটা মোদিজি ব্যাপার, এটা একটা হাওয়ার ব্যাপার, এটা মমতাজি থ্রেট কালচারের বিরুদ্ধে, এটা হিন্দুরা এক হয়ে গেছে যে আমাদের লাস্ট ট্রেন, এই ট্রেনের পরে আর কোনো ট্রেন পাবো না। একদম। সুতরাং আমরা আগামী দিনে নিশ্চয়ই বাপিদাকে আবারও পাবো, আরও অনেক কিছু জানার থাকবে। অনেক ধন্যবাদ বাপিদাকে, ধন্যবাদ আপনাদের জানাই। দেখতে থাকুন নিউজ বর্তমান। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।